বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ মাধ্যম কেন চতুর্থ স্তম্ভ হতে পারছে না, এই নিয়ে আজকে প্রতিবেদনটা এসেছে। এখন সংবাদ মাধ্যমকে কেন চতুর্থ স্তম্ভ বলা হয়? আমাদের দেশের যে সংবাদ মাধ্যম আছে, এটা কি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পেরেছে নাকি পারেনি? না পারলে এটা কেন পারেনি, ব্যর্থতাটা গুলো কি, কিভাবে এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে, কাটিয়ে ওঠা যায়, কি কি চ্যালেঞ্জ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে প্রতিবেদন লিখেছে রাশেদ আহমেদ স্যার। প্রতিবেদনটি দৈনিক সমকালে এসেছে। তো প্রতিবেদনের শুরুতেই বলা আছে যে এই যে চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট, এই কথাটা কোত্থেকে আসলো আসলে? ব্রিটেনের হাউস অফ কমন্সে সংসদীয় বিতর্কের সময় তাত্ত্বিক এডমন্ড বার্গ 1787 সালে প্রথম এই ফোর্থ স্টেট শব্দটি ব্যবহার করে। তার মানে তৎকালীন যে তাত্ত্বিক এডমন্ড বার্গ ছিলেন, তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেন। কেন ব্যবহার করেছিল? তৎকালীন ইউরোপে আসলে সমাজের তিনটা স্তম্ভ ছিল, প্রধান স্তম্ভ আর কি। কি কি? একটা ছিল অভিজাত শ্রেণী, ফার্স্ট স্টেট। এরপরে ছিল ধর্মযাজক শ্রেণী, সেকেন্ড স্টেট। আর এরপরে ছিল হচ্ছে সাধারণ মানুষ, থার্ড স্টেট। তো এই যে তিনটে স্তম্ভ বা স্টেট, অভিজাত শ্রেণী, ধর্মযাজক শ্রেণী, সাধারণ শ্রেণী, এর বাইরে একটা গোষ্ঠীকে তিনি ফোর্থ স্টেট বলে সম্বোধন করেন। এবং এই কথাটা উঠে আসে থমাস কার্লাইল এর বইয়ে বুক অফ হিরোজ অ্যান্ড হিরোশিপ। তো এই বইয়ে তিনি বলছে যে সেদিন বার্গ ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই সংসদে আজ তিনটি স্তম্ভের প্রতিনিধিত্ব রয়েছে, কিন্তু ওই যে গ্যালারিতে বসে আছে সাংবাদিকরা, তারা হলো এই সমাজের চতুর্থ স্তম্ভ। তারা কিন্তু এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথা থেকে আসছে এই ফোর্থ স্টেটের কথা। তার মানে যে তিনটা প্রতিনিধি ছিল, অভিজাত শ্রেণী, ধর্মযাজক শ্রেণী, সাধারণ মানুষের প্রতিনিধি, তার বাইরেও একটা গ্রুপ ছিল যারা হচ্ছে সাংবাদিক, তাদের কি বলা হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা সেই অবস্থা থেকে সেদিন মানে তার তৎকালীন সময় থেকে আসলে এডমন্ড বার্গ বুঝতে পেরেছিল যে সাংবাদিকের গুরুত্বটা আসলে কি। সাংবাদিকের গুরুত্ব অনেক বেশি এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাংবাদিকের গুরুত্ব অপরিসীম বলা যায়। কেন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নৈতিক ভিত্তি তৈরিতে বা শক্তিশালী অবস্থান নিয়েছিল এই এই ব্যাপারটি আর কি। সংবাদ মাধ্যম তার নৈতিক ও নিরপেক্ষতা, যে এই অবস্থানের কারণে বিশ্বের অনেক দেশেই জনগণের কণ্ঠস্বর হয়ে আসছে। সংবাদ মাধ্যম কিন্তু এক হিসেবে কেন, সংবাদ মাধ্যমের ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে জনগণের কণ্ঠস্বর, তাই না? শাসকের চোখে চোখে রেখে কথা বলেছে অনেক সাহসের সাথে। অনেক স্বৈরাচারী শাসক থাকে, তাদের চোখে চোখ রেখে সংবাদ মাধ্যমে কিন্তু কথা বলেছে। বাংলাদেশেও এর উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আছে। আমরা যদি 1952 সালের ভাষা আন্দোলনের দিকে তাকাই, 54 যুক্তফ্রন্ট নির্বাচনের পরের দিকে তাকাই, তৎকালীন অনেকগুলো সংবাদ মাধ্যম যেমন দৈনিক ইত্তেফাক, সংবাদ, পূর্বদেশ, জনপদ, পিপলস প্রভৃতি সংবাদপত্রগুলো বা পত্রিকাগুলো কি পূর্ব বাংলা স্বাধিকার আন্দোলনের কথা আসলে শুধু বলেই থাকেনি, আন্দোলনকে আরো গতিশীল করেছে, ত্বরান্বিত করছে। এবং এই জন্য তৎকালীন ইত্তেফাকের সম্পাদক তফাজ্জল হোসেন মানিক তিনি 3 দফা জেলও খেটেছেন। তার মানে এটা আসলে খুব প্যাশনের একটা জায়গা, ঠিক আছে? এটা গণমানুষের ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় সেটা শাসকের বিরুদ্ধে চলে যায়, অনেক ঘাত প্রতিঘাত তাদের উপরে আসে। 1971 সালে 25শে মার্চ পত্রিকার উপরে মর্টার শেল নিক্ষেপ করে সামরিক জান্তা, কিন্তু তারা নীতি থেকে সরে যায়নি, দেখেছেন? তৎকালীন মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সারের মতো সাংবাদিককে হত্যা পর্যন্ত করে। কি নোবেল একটা পেশা, তাই না? আসলেই তো একটা দেশের অব্যবস্থাপনাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যাওয়া, সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদ মাধ্যম। সামরিক জান্তার রক্তচক্ষু দমন পীড়ন ও মুখেও সাহস দেখাতে পিছপা হয়নি এই সংবাদ মাধ্যমগুলো, তাই না? 90 গণঅভ্যুত্থানের ক্ষেত্রে গণমানুষের সারিতে নেমে এসেছিল দেশের সব পত্রিকা একযোগে, মানে সবাই পত্রিকা বন্ধ রাখে, সাংবাদিকরা বন্ধ রাখে আর কি। এবং স্বৈরশাসক এরশাদের পতন ঘটে। তারা এই একাত্মবোধটা দেখিয়েছিলেন। তারা আসলে
খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের দেশের যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি হচ্ছে সংবাদপত্র বন্ধ করে দেওয়ার যে কালো আইন সেই আইনটিকে বাতিল করে এবং সংবাদপত্র প্রকাশ সহজীকরণ করে। এরপরে কিন্তু একটা বিষয় আসে যে সংবাদপত্রে বড় একটা বিনিয়োগ, তথ্য শিল্পে বড় বিনিয়োগ। এই বিনিয়োগটাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে, একদিকে আবার একটু সমস্যার সৃষ্টি করেছে। দেখা যাক কি করেছে। দেখেন, দেশের সাংবাদিকতা তখনও চতুর্থ স্তম্ভের মতোই ভূমিকা রাখছিল। কত সাল পর্যন্ত আমরা বলে আসলাম? 1990 সালের কথা পর্যন্ত বলে আসলাম, তাই না? স্বৈরশাসক এরশাদের পতন পর্যন্ত। কিন্তু এরপরে একটা ব্যাপার আসে কি, যে রাজনৈতিক এবং বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হতে গিয়ে এই এডমন্ড বার্গ যে ফোর্থ স্টেটের কথা আখ্যা দিয়েছিলেন, সেখান থেকে সংবাদ মাধ্যমের বিচ্যুতি ঘটে। তাহলে রাজনৈতিক প্রভাব আর বাণিজ্যিক ব্যাপারটা, এই দুইটা ব্যাপার একটু বোঝা লাগবে। বিষয়টা হচ্ছে যে গণমানুষের চিন্তা ও স্বার্থকে সমুন্নত রাখতে ব্যর্থ হয় তখন সংবাদ মাধ্যমগুলো। কিভাবে? নতুন শতাব্দীতে বাংলাদেশের বিকশিত হতে থাকে বেসরকারি টেলিভিশন জগৎ। এই যে বেসরকারি টেলিভিশন জগৎটা যখন বিকশিত হয়, তো তখন তো এখানে বড় বড় বিনিয়োগের জন্য কর্পোরেট হাউস চলে আসে। সেখানে যারা আসলে আহ চাকরি করতেছে, এখন সেটা হচ্ছে এক ধরনের চাকরিজীবীর মতো হয়ে গেছে, সেটা হচ্ছে নোবেল পেশা থেকে একটু সাইডে চলে আসছে। এর একটা কারণও আছে যে সরকারের আনুকূল্য থেকেই টেলিভিশন গুলো আসলে লাইসেন্স পায় সম্প্রচারের। তো দেখেন, সরকারের আনুকূল্য থেকে যে লাইসেন্সটা পায়, তো সরকার যখন আসলে তাদের প্রতি ক্ষোভ হয়ে যায়, তো এখানে তো তখন একটা ঝামেলার সৃষ্টি হয়। কি ঝামেলা? সরকার কিন্তু চাইলেই কোনো পত্রিকা বন্ধ করে দিতে পারবে না, কিন্তু সরকার যেটা পারবে যে 1 সেকেন্ডের মধ্যে টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিয়ে সম্প্রচার বন্ধ করে দিতে পারে। আচ্ছা, সম্প্রচার যদি বন্ধ করে দেয়, তাহলে এই যে একটা টেলিভিশনের পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ, এই যে এত বড় প্রতিষ্ঠানের মতো অবস্থা, সেইটার অবস্থা কি হবে, তাই না? আবার একটা বিষয় হচ্ছে, টেলিভিশনের ক্ষেত্রে দেখা যায় যে পত্রিকার ক্ষেত্রে পত্রিকার ডিক্লারেশন দেওয়া হয় সম্পাদকের নামে, কিন্তু টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয় বিনিয়োগকারীর নামে। তো বিনিয়োগকারী এখানে তো তার নিজের দিকটাও তো অনেক বেশি দেখবে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় টেলিভিশন চ্যানেলগুলো আসলে জনগণের স্বার্থে অনেক সময় কাজ করতে পারে না এবং দর্শকের সমালোচনার মুখে পড়ে। এই কর্মকাণ্ড যখন দিনের পর দিন হতে থাকে, তখন দেখা যায় যে তারা আবার অনেক সময় সরকারের প্রতি অতি উৎসাহিত হয়ে বিরোধী দলের খবর কমিয়ে দেয়, সরকারের সাফল্য বারবার দেখায়, এবং মানুষকে আসলে পরবর্তীতে দেখা যায় কি মানুষের তাদের প্রতি একটা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে। ঠিক এই প্রভাবটা কিন্তু আমরা 2024-এর গণঅভ্যুত্থানে দেখেছি। তৎকালীন রাষ্ট্রযন্ত্র আসলে এই যে খবরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চরম পর্যায়ে পৌঁছে যায়। কোন চ্যানেল আসলে সাহস দেখিয়ে কাজ করতে পারেনি, হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া। তারা আসলে কয়েকটা চ্যানেল গণমানুষের কথা বলেছে, তাদের সাথে থেকেছে, কিন্তু বাদবাকি সবগুলো চ্যানেলই কিন্তু কি এক হিসেবে সরকারের কথায় উঠে এসে বসেছে। এর কারণ একটা ছিল যে এখানে তো বিশাল বিনিয়োগ, এবং সরকার যদি বলে বন্ধ করে দিবে, চ্যানেল তো আর বন্ধ করতে পারবে না। ওই যে বললো, রেডিও ফ্রিকোয়েন্সিটা বন্ধ করে দিবে বা তাদের সম্প্রচারটা বন্ধ করে দিবে, তখন এই শত শত কোটি টাকার বিনিয়োগ টোটালি নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই সকল চিন্তা ভাবনা থেকে কিন্তু কি তারা আসলে এই একটা গেরাকলে পড়ে যায়। হ্যাঁ, এই বেড়াজাল থেকে মুক্ত হতে এখন কি দরকার তাইলে? আমরা এবার বুঝলাম ফোর্থ স্টেট টার্মটা কোত্থেকে আসছে, আমাদের দেশে তার ভূমিকা কি, ভূমিকাটা কখন নষ্ট হয়েছে, কেন নষ্ট হয়েছে। এখন তাহলে বুঝি যে এই বেড়াজাল থেকে মুক্ত তারা হতে পারে কিভাবে। এটা মুক্ত হওয়ার জন্য তারা আসলে আশা করতেছে এই অভ্যন্তরীণ সংস্কার বা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা কমিশন গঠন করে যাতে একটা কাঠামো, নতুন কাঠামো তাদেরকে উপহার দেয়। বিষয়টা হচ্ছে, সংবাদ মাধ্যম এখন কয়েকটা ভাগে ভাগ আছে কিন্তু। একটা হচ্ছে ইলেকট্রনিক, একটা প্রিন্ট মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া। আবার এই সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়া আবার দুই রকম, একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকটা তো আমরা বুঝি, লাইসেন্স প্রাপ্ত যে সকল নিউজ চ্যানেল গুলো আছে। আর অপ্রাতিষ্ঠানিক কোনগুলো? ধরেন কয়েকজন গ্রুপ, ইন্ডিভিজুয়াল, তারা নিজস্ব একটা মাধ্যমে যে প্রচারগুলো চালাচ্ছে, প্রচারণাগুলো করে, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তো যখন কিনা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো আহ, বিভিন্ন আইনি বাধ্যবাধকতার কারণে পিছিয়ে পড়ে প্রাতিষ্ঠানিক ব্যাপারগুলো, তখনই দেখা যায় কি অপ্রাতিষ্ঠানিক যে বিষয় মানে মিডিয়াটা আছে, তারা রাইজ করে এবং মানুষ তাদের কথা বারবার শুনে।
কিন্তু এতে একটা সমস্যা হয়। এতে সমস্যাটা কি হয়, যে অনেক ধরনের অপতথ্য, ভুল তথ্য, মিথ্যা তথ্যের প্রসার ঘটে। এতে রাষ্ট্রের পরে দেখা যায় একটা ঝামেলার দিকে আগায়, অশান্তি বা অস্থিতিশীল পরিস্থিতির দিকে আগায়। তো রাষ্ট্র গঠনে তাই দরকার কি, যে প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলোকে যেমন স্বীকৃতি দেয় এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, সেগুলোকে তাদের সঠিক মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। কেননা একটা প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম যথাসম্ভব চাইবে সঠিক তথ্য দিতে। ধরেন আমি যদি বলি, আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুললাম, বা আমি এই চ্যানেলই নিজের মন মতো যা খুশি বলে বেড়াইলাম এই প্রতিবেদনের বাইরে গিয়ে, হুম, তখন এই ব্যাপারগুলো কিন্তু অপ্রাতিষ্ঠানিক হবে, তাই না? বা আমি নিজের মন মতো কোনো কিছু বললে তখন আমার এই তথ্যগুলো তো অপতথ্য, ভুল তথ্য হতে পারে। কিন্তু সমকালে যিনি হচ্ছে কলাম লিখবেন তিনি তো অনেক যাচাই করেই লিখবেন, অনেক যাচাই বাছাই করে বুঝিয়ে লিখবেন। প্রথম আলোতে যিনি কলাম লিখবেন তিনি তো অনেক তথ্য নিয়েই লিখবেন। তো তখন দেখা যায় ভুল তথ্যের প্রচারটা খুব কম হয়। হতে পারে কিন্তু খুব কম হবে, তাই না? তো এই জন্য দরকার প্রাতিষ্ঠানিক যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে তাদের আসলে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে আসলে তাদেরকে তাদের মতো কাজ করতে দেয়া। তাহলেই দেখা যাবে কি, এডমন্ড বার্কের যে কথাটা, যে চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভটা আসলে নিজের গতিতে দাঁড়াতে পারবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন রাষ্ট্র জন্য শুধু মুক্তিযুদ্ধই করেনি, বরঞ্চ বারবার রক্ত ঝরেছে। তবুও কিন্তু এই স্বপ্নটা অদৃশ্য রয়ে গেছে। এই প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা ও স্বাধীন সংবাদ মাধ্যম একে অন্যের পরিপূরক। আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে এর পাশাপাশি আমাদের স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে, কেন এই দুইটা একটা আরেকটার পরিপূরক। ঠিক আছে? তাহলে সংবাদ মাধ্যমকে যখন তখন যেখানে সেখানে হস্তক্ষেপ যেমন তেমন গ্রহণযোগ্য নয়, তেমনি স্বাধীন সাংবাদিকতার জন্য যে কালাকানুন সেটাও অনুকূল নয়। ঠিক আছে? এতে দেখা গেল রাষ্ট্রের জন্য বাণী। আর যদি বলি সাংবাদিকদের জন্য, তাহলে কি সংবাদ কর্মীদেরও দায়িত্বশীল এবং গণমুখী হতে হবে। তবেই দেখা যাবে কি এডমন্ড বার্কের ফোর্থ এস্টেট যে বা চতুর্থ স্তম্ভের আখ্যা তার যথাযথ পাবে। খুবই চমৎকার একটা প্রতিবেদন। ধন্যবাদ আপনাদেরকে।